আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের হাতে বেশ কিছু তথ্য আছে, মানে যা তিনটি সাধারণ কিন্তু প্রায়শই গুলিয়ে ফেলা হয় এরকম শারীরিক সমস্যা নিয়ে কথা বলছে। পাইলস, ফিস্টুলা আর অ্যানেল ফিশার, এগুলো সবই তো মলদ্বার অঞ্চলের সমস্যা, কিন্তু এদের লক্ষণ বা চরিত্র সেটা কিন্তু বেশ আলাদা। একদম। তো আজকের এই আলোচনায় আমাদের উদ্দেশ্য হল ওই তথ্যগুলোর ভিত্তিতে এই তিনটে অবস্থার লক্ষণগুলো একটু পরিষ্কার করে বোঝা, এদের মধ্যে তফাৎটা কোথায়। আর ওই সূত্রগুলোতে কিছু সম্ভাব্য হোমিওপ্যাথিক প্রতিকারের কথাও বলা আছে, সেগুলোরও একটা ধারণা দেয়া। আচ্ছা, তাহলে বিষয়টাতে ঢোকা যাক, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই সূত্রগুলো বেশ কাজের, কারণ এগুলো পাশাপাশি রেখে তিনটে অবস্থার একটা ছবি দেয়, তো তাতে পার্থক্যটা ধরতে খুব সুবিধে হয়। অনেকেই তো এই সমস্যাগুলো নিয়ে বলতে দ্বিধা করেন বা গুলিয়ে ফেলেন, তাই পরিষ্কার ধারণা থাকাটা খুব দরকারি। এই অস্বস্তিটাই আসলে চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়ায় অনেক সময়। ঠিক। সূত্রগুলোতে খুব সহজ করে প্রাথমিক পার্থক্যটা বলা আছে। যেমন ধরুন, পাইলস মানে কি? সাধারণত রক্ত পড়া আর ফোলা বা একটা গুটির মতো কিছু। বাইরে বেরিয়ে আসা। হ্যাঁ। আর ফিস্চুলা মানে একটা ছিদ্র মতন, যেখান থেকে পুজ বা ওই জাতীয় কিছু বেরোয়। ঠিক, একটা পথ তৈরি হয়। আর ফিশার মানে হল চামড়াটা ফেটে বা ছিঁড়ে যাওয়া। সেখানে প্রধান সমস্যাটাই হল অসম্ভব ব্যথা। এগুলো জানা না থাকলে তো গুলিয়ে যাওয়া স্বাভাবিক। একদম তাই। আর শুধু লক্ষণ তো নয়, সূত্রগুলো যদি দেখি, এদের পেছনের কারণগুলোও কিন্তু একেবারে আলাদা। যেমন পাইলস, যাকে হেমোরয়েডসও বলে, সূত্রগুলো বলছে এটা আসলে মলদ্বারের ভেতরে বা বাইরের দিকে যে শিরাগুলো থাকে সেগুলো ফুলে যাওয়া বা স্ফীতি, কিছুটা ধরুন ভ্যারিকোজ ভেইনের মতো, কিন্তু অন্য জায়গায়। ও আচ্ছা। এর প্রধান উপসর্গের মধ্যে যেমন মলের সাথে টাটকা লাল রক্ত যাওয়া, আর মজার ব্যাপার হলো সূত্র অনুযায়ী এই রক্তপাতটা প্রায়ই কিন্তু ব্যথা ছাড়া হয়। এটা শুনে অনেকে বেশ অবাক হন। তাহলে পাইলসে ব্যথাটা কখন হয়? ভালো প্রশ্ন। সূত্রগুলো বলছে সাধারণ পাইলসে ব্যথা কম থাকে বা থাকেই না, কিন্তু যদি এমন হয় যে পাইলসের ভেতরে রক্তটা জমাট বেঁধে গেল, থ্রম্বোস্ড পাইলস যাকে বলে, তখন কিন্তু বেশ ব্যথা হতে পারে। অথবা যদি পাইলসটা বাইরে বেরিয়ে এসে আটকে যায়, প্রোল্যাপসড আর স্ট্র্যাঙ্গুলেটেড যদি হয়ে যায়, তখনও খুব ব্যথা হয়। ও আচ্ছা। এছাড়া মলদ্বারে একটা ভারী ভাব বা চুলকানি, অস্বস্তি, কিংবা ধরুন মনে হচ্ছে যেন মলত্যাগের পরেও ঠিকমতো পরিষ্কার হলো না ভেতরটা, এগুলো পাইলসের সাধারণ লক্ষণের মধ্যেই পড়ে। সূত্রগুলোতে এসব বলা আছে। বোঝা গেল। তাহলে পাইলসটা হলো মূলত রক্তনালীর ব্যাপার। আচ্ছা, এবার একটু ফিস্টুলার কথায় আসি। সূত্রগুলো এটাকে কিভাবে বলছে? আপনি বললেন পুঁজ বেরোনোর মতো ব্যাপার। হ্যাঁ, ফিস্টুলা বা অ্যানাল ফিস্টুলা, এটা আবার একদম অন্য জিনিস। সূত্র অনুযায়ী এর মূল কারণ হল মলদ্বারের ভেতরে যে গ্রন্থি থাকে, অ্যানাল গ্ল্যান্ড, সেখান থেকে বাইরের চামড়া পর্যন্ত একটা অস্বাভাবিক সুড়ঙ্গ বা রাস্তা তৈরি হয়ে যাওয়া। সুড়ঙ্গ? হ্যাঁ, এটা সাধারণত আগে হয়তো কোনো ফোড়া হয়েছিল, অ্যাবসেস বা ইনফেকশন, সেটার জের হিসেবে তৈরি হয়। হয়তো ফোড়াটা সেরে গেছে, কিন্তু ভেতরের রাস্তাটা রয়ে গেছে। আচ্ছা। এর প্রধান লক্ষণটাই হল মলদ্বারের আশপাশে একটা বা একাধিক মুখ বা ছিদ্র দেখা যায়। সেখান থেকে মাঝে মাঝে বা নিয়মিতভাবেও হতে পারে পুজ বা রক্ত মেশানো পুজ, বা একটা দুর্গন্ধযুক্ত তরল জিনিস বেরোতে থাকে। তার মানে এটা একটা ইনফেকশনের ফল, যা একটা স্থায়ী পথ তৈরি করে ফেলেছে। এটা তো পাইলসের চেয়ে বেশ জটিল মনে হচ্ছে শুনে। গঠনগত দিক থেকে দেখলে হ্যাঁ, সূত্রগুলো এটাও বলছে যে ফিস্টুলার কারণে বারবার ফোড়া হতে পারে। ধরুন ওই রাস্তার মুখটা বন্ধ হয়ে গেল, তখন ভেতরে পুঁজ জমে আবার ফোড়া হলো। ও। তারপর সেটা হয়তো ফেটে গেল, বা চিকিৎসা করে পুঁজ বের করা হলো, কিছুদিন ভালো থাকলো, তারপর আবার হলো। এটা চলতেই থাকে। আর যদি ইনফেকশনটা সক্রিয় থাকে, তখন ব্যথা, ফোলা বা জ্বরও আসতে পারে। এখানে খেয়াল করার মতো ব্যাপার হলো পাইলসের মতো টাটকা রক্তপাতটা কিন্তু প্রধান উপসর্গ নয়, বরং ওই যে দীর্ঘ সময় ধরে কিছু না কিছু বেরোচ্ছে, সেটাই ফিস্টুলার মূল বৈশিষ্ট্য। সূত্রগুলো এটাই বলছে। দারুণ পার্থক্য তো। তাহলে পাইলস হলো রক্তনালীর ফোলা, আর ফিস্টুলা একটা অস্বাভাবিক রাস্তা। আচ্ছা, এবার তৃতীয়টা, অ্যানাল ফিশার। সূত্র বলছে এটা নাকি চামড়া ফেটে যাওয়ার মতো।
ব্যথাটাই কি এখানে মেন? একদম ঠিক ধরেছেন। সূত্র অনুযায়ী অ্যানাল ফিশার হল মলদ্বারের মুখের একদম ভেতরের দিকে বা বলতে পারেন প্রান্তের চামড়ায় একটা লম্বাটে ধরনের ফাটল বা চির। ওহ, অনেকটা যেমন শীতকালে ঠোঁট ফাটে সেরকম, কিন্তু এটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। এর প্রধান কারণ হিসেবে সূত্রগুলো শক্ত মল মানে কোষ্ঠকাঠিন্য বা মলত্যাগের সময় খুব বেশি চাপ দেওয়া এগুলোকেই দায়ী করছে। তবে হ্যাঁ, কখনো কখনো অনেক দিনের ডায়রিয়া বা অন্য কোনো রোগের কারণেও এটা হতে পারে। আর এর লক্ষণ, ব্যথাটা ঠিক কেমন ধরনের হয়? সূত্রগুলো কিন্তু ব্যথার বর্ণনার উপর খুব জোর দিয়েছে। বলা হয়েছে ফিশারের ব্যথাটা হয় সাংঘাতিক তীব্র, যেন কাঁচের টুকরো দিয়ে চিরে দিচ্ছে বা ছুঁচ ফোটাচ্ছে, এরকম একটা অনুভূতি। বাবা রে! ব্যথাটা সাধারণত মলত্যাগের সময় শুরু হয় আর তারপর কয়েক মিনিট থেকে শুরু করে কয়েক ঘন্টা পর্যন্ত থাকতে পারে। কয়েক ঘন্টা? হ্যাঁ, আর এই অসহায় ব্যথার ভয়ে অনেকে মল চেপে রাখেন। তাতে কোষ্ঠকাঠিন্য আরও বেড়ে যায় আর ওই ফাটা জায়গাটা সারতেও পারে না, মানে একটা দুষ্ট চক্রের মতো চলতে থাকে। এখানেও রক্তপাত হয়, তবে পাইলসের তুলনায় সাধারণত খুবই কম। হয়তো মলের গায়ে লেগে থাকে বা টিস্যু পেপারে একটুখানি উজ্জ্বল লাল রক্তের দাগ দেখা যায়। আচ্ছা। ব্যথার চোটে অনেক সময় মলদ্বারের মাংসপেশিগুলো খিঁচ ধরে যায়, মানে স্প্যাজম হয়। তাতে ব্যথা আরও বাড়ে আর রক্ত চলাচল কমে গিয়ে ফাটলটা সারাতেও বাধা দেয়। এই তিনটে অবস্থার মধ্যে এই যে ব্যথার ধরন আর তীব্রতার পার্থক্য, এটা কিন্তু খুব জরুরি একটা পয়েন্ট। সূত্রগুলো এটা পরিষ্কার করে দিয়েছে। এই পার্থক্যগুলো এত বিস্তারিত জানার পর মনে হচ্ছে নিজের উপসর্গগুলো ঠিকঠাক বুঝতে পারাটা যে কতটা দরকারি। আচ্ছা, এবার তাহলে সূত্রগুলোতে যে হোমিওপ্যাথিক প্রতিকারের কথা বলা আছে সেই অংশটাই যাই। তবে এখানে একটা কথা কিন্তু শুরুতেই খুব পরিষ্কার করে বলে নেওয়া ভালো। এই আলোচনাটা হচ্ছে সম্পূর্ণভাবে সূত্রগুলোতে যা লেখা আছে তার ভিত্তিতে। এটা কিন্তু কোনোভাবেই চিকিৎসার পরামর্শ নয়। একদমই তাই। কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন যোগ্য ডাক্তারের পরামর্শ নিতে হবে। অবশ্যই এই সতর্কতাটা ভীষণ জরুরি। সূত্রগুলোতে কেবল কিছু উদাহরণের কথা বলা আছে, নির্দিষ্ট উপসর্গের সাথে মিলিয়ে। এগুলোকে কিন্তু কোনো প্রেসক্রিপশন হিসেবে ধরে নেওয়া যাবে না। দেখুন, হোমিওপ্যাথিক চিকিৎসার মূল ভিত্তিটাই হল ব্যক্তিকেন্দ্রিকতা, মানে ইন্ডিভিজুয়ালাইজেশন। সূত্রগুলো এই কনস্টিটিউশনাল চিকিৎসার কথাই বলেছে। এই কনস্টিটিউশনাল ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন, মানে সূত্রগুলো এটা নিয়ে আর কি বলছে? মানে ব্যাপারটা হলো, চিকিৎসক শুধু রোগের নামটা শুনেই ওষুধ দেন না, বরং রোগীর পুরো শারীরিক এবং মানসিক গঠন, তার কিসে কষ্ট বাড়ে, কিসে কমে, রোগের ধরনটা কেমন, এই সব কিছুর বিস্তারিত তথ্য নেন। মানে পুরো মানুষটাকে বোঝেন। তারপর সেই স্পেসিফিক ব্যক্তির জন্য নির্দিষ্ট ওষুধটা নির্বাচন করেন। সূত্র অনুযায়ী একই রোগ, ধরুন পাইলস, 10 জন আলাদা রোগীর ক্ষেত্রে 10 রকমভাবে প্রকাশ পেতে পারে। ও আচ্ছা। আর তাদের জন্য 10টা আলাদা ওষুধের প্রয়োজন হতে পারে। চিকিৎসক রোগী সামগ্রিকতাকে বিচার করেন, তার ঘুম কেমন, খিদে কেমন, জলতেষ্টা, মানসিক অবস্থা, এমনকি তার স্বপ্নের ধরনও চিকিৎসার ক্ষেত্রে দরকারি হতে পারে। সূত্রগুলোতে এমনই উল্লেখ আছে। তাই এখানে যে উদাহরণগুলো দেওয়া হচ্ছে সেগুলো শুধু একটা ইঙ্গিত। যেমন পাইলসের ক্ষেত্রে সূত্রগুলো বলছে, যদি পাইলস ব্যথাহীন হয় কিন্তু মলদ্বারে একটা ভারী ভাব থাকে, মনে হয় যেন ভেতরে কিছু আটকে আছে, সাথে হয়তো কোমর বা পিঠের নিচের দিকে ব্যথা, আচ্ছা, তখন অ্যাসকিউলাস হিপোকেস্টিনাম এর কথা ভাবা যেতে পারে। আবার ধরুন, যদি খুব বেশি পরিমাণে উজ্জ্বল লাল রক্ত পড়ে, যেটা সহজে বন্ধই হতে চায় না, সেক্ষেত্রে হ্যামামেলিস ভার্জিনিয়ানার উল্লেখ আছে। কিংবা ধরুন নাক্স বোমেকা, সেটার কথা বলা হয়েছে সেই সব ক্ষেত্রে যেখানে কোষ্ঠকাঠিন্যটা খুব বেশি, রোগী হয়তো একটু খিটখিটে স্বভাবের, অনেক রাত জাগেন বা অনিয়মিত জীবনযাপন করেন, আর পাইলসের সাথে বেশ জ্বালাও থাকে। তার মানে লক্ষণের ছোট ছোট পার্থক্যগুলোই ওষুধ নির্বাচনে আসল ভূমিকা রাখছে। একদম। পিস্টুলার ক্ষেত্রেও কি এরকম কিছু উদাহরণ আছে সূত্রগুলোতে? হ্যাঁ, ফিস্টুলার ক্ষেত্রেও সূত্রগুলো কিছু বিশেষ চিত্রের কথা বলেছে। যেমন ধরুন, সিলিশিয়ার কথা বলা হয়েছে পুরনো ফিস্টুলার ক্ষেত্রে, যেখান থেকে পাতলা জলের মতো পুঁজ বের হয়, রোগী খুব শীতকাতুরে হন আর ঘা সহজে সারতে চায় না। আচ্ছা। হ্যাপার সালফিউরাসের কথা বলা হয়েছে যখন ফিস্টুলার সাথে খুব ব্যথাওয়ালা ফোড়া তৈরি হয়, যেটা ছুলেই ব্যথা বাড়ে আর রোগী অত্যন্ত স্পর্শকাতর হন।
ওহ, ক্যালকেরিয়া সালফিউরিকার উল্লেখ আছে যখন ফিস্টুলা থেকে ঘন হলুদ রঙের পুঁজ ক্রমাগত বেরোতে থাকে। আবার ধরুন মাইরিস্টিকা সেবিফেরা, এটাকে সূত্রগুলো হোমিওপ্যাথিক ছুরি বলছে। মানে এটা নাকি ফোড়া বা ফিস্টুলাকে তাড়াতাড়ি পাকিয়ে পুঁজ বের করে দিতে সাহায্য করে। ইন্টারেস্টিং। কিন্তু এখানেও সেই একই কথা, এগুলো শুধু উদাহরণ। রোগীর পুরো ছবিটা না দেখে ওষুধ নির্বাচন করা ঠিক নয়। এবং ফিশারের ক্ষেত্রে সেখানেও নিশ্চয়ই ব্যথার ধরনের ওপর ভিত্তি করে আলাদা ওষুধের কথা বলা হয়েছে। ঠিক তাই, ফিশারের ক্ষেত্রে তো ব্যথাটাই প্রধান। সূত্র অনুযায়ী নাইট্রিক অ্যাসিডের কথা বলা হয়েছে যখন ব্যথাটা ওইরকম ছিঁড়ে ফেলার মতো বা কাঁচের টুকরো ঢোকানোর মতো সাংঘাতিক, যেটা মলত্যাগের পরেও অনেকক্ষণ ধরে থাকে আর অল্প রক্তপাত হয়। রেটানিয়ার উল্লেখ আছে যখন প্রধান কষ্টটা হলো অসহ্য জ্বালা, মলত্যাগের পরে অনেকক্ষণ ধরে জ্বলতে থাকে, যেন মলদ্বারে গরম লোহা বা আগুন ধরে আছে। রোগী ঠান্ডা জল দিলে বা ঠান্ডা সেক দিলে একটু আরাম পান। আচ্ছা। গ্রাফাইটসের কথা ভাবা যেতে পারে যখন ফাটলের সাথে চামড়াটা একটু শক্ত, শুকনো বা ফাটা ফাটা ধরনের থাকে, হয়তো আঠালো রসও বেরোয়, কোষ্ঠকাঠিন্যও থাকতে পারে। পায়োনিয়ার উল্লেখ আছে যখন ফিশারের সাথে অসহ্য ব্যথা আর চুলকানি দুটোই থাকে, আর মলদ্বারটা ভিজে ভিজে থাকে বা দুর্গন্ধযুক্ত রস বেরোয়। এই উদাহরণগুলো থেকে সত্যিই বোঝা যাচ্ছে যে একই রোগ, যেমন অ্যানাল ফিশার, কিন্তু তার প্রকাশের ধরন কত আলাদা হতে পারে, আর সেই অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসাও পাল্টে যায়। একদম, সূত্রগুলো এটাই তুলে ধরেছে। এই বিস্তারিত আলোচনা থেকে একটা বিষয় তো খুবই পরিষ্কার হলো, নিজে নিজে ওষুধ বেছে নেওয়াটা শুধু বোকামি নয়, খতরনাকও হতে পারে। সূত্রগুলো কি এই ব্যাপারে আর কিছু বলেছে, সাবধান করেছে? হ্যাঁ, খুব জোর দিয়েই বলেছে। সূত্রগুলো বলছে যে এইসব ক্ষেত্রে একজন অভিজ্ঞ এবং যোগ্য হোমিওপ্যাথিক ডাক্তারের তত্ত্বাবধানেই চিকিৎসা করানো উচিত, কারণ ভুল ওষুধে বা ভুল মাত্রায় হিতে বিপরীত হতে পারে, অথবা রোগটা হয়তো কিছুদিনের জন্য চাপা পড়ে গেল কিন্তু পরে আরও জটিল হয়ে দেখা দিল। ঠিক। সঠিক কনস্টিটিউশনাল চিকিৎসা শুধু রোগের ওই কষ্টগুলোই কমায় না, বরং রোগীর সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে রোগ হওয়ার যে প্রবণতা সেটাও কমাতে সাহায্য করে। সূত্রগুলোতে এমনই দাবি করা হয়েছে। এই সতর্কতাটা মনে রাখাটা খুব দরকারি। আচ্ছা, চিকিৎসার পাশাপাশি সূত্রগুলো কি লাইফস্টাইল বা জীবনযাত্রার পরিবর্তন নিয়েও কিছু বলেছে? কারণ মনে হচ্ছে বিশেষ করে কোষ্ঠকাঠিন্য এই সমস্যাগুলোর একটা বড় কারণ। অবশ্যই, সূত্রগুলো জীবনযাত্রার পরিবর্তনের উপর যথেষ্ট জোর দিয়েছে। বলা হয়েছে কোষ্ঠকাঠিন্য হল পাইলস আর ফিশারের একদম প্রধান শত্রু, তাই এটাকে এড়িয়ে চলার জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে। যেমন খাবারের তালিকায় যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশ যোগ করা। ধরুন ফল, শাকসবজি, ডাল, লাল আটার রুটি বা ঢেকি ছাটা চালের ভাত। ফাইবার কি করে? মলের পরিমাণ বাড়ায় আর সেটাকে নরম রাখে, ফলে মলত্যাগের চাপ কম লাগে। হ্যাঁ, এটা তো খুব গুরুত্বপূর্ণ। আর প্রচুর পরিমাণে জল ও অন্যান্য তরল খাওয়া, এটাও মল নরম রাখতে সাহায্য করে। দিনে অন্তত ৮-১০ গ্লাস জল খাওয়ার কথা বলা হয়েছে। নিয়মিত শরীর চর্চা করা, হাঁটা চলা বা হালকা ব্যায়াম করলে অন্ত্রের চলাচলটা স্বাভাবিক থাকে। মলত্যাগের বেগ এলে সেটা চেপে না রাখা, যখনই বেগ আসবে তখনই বাথরুমে যাওয়া উচিত। ঠিক। অতিরিক্ত ঝাল মশলা দেয়া খাবার, ভাজাভুজি, ফাস্ট ফুড এগুলো এড়িয়ে চলা বা কম খাওয়া, এগুলো হজমে গণ্ডগোল করতে পারে বা মলদ্বার অঞ্চলে অস্বস্তি বাড়াতে পারে। আরেকটা খুব সাধারণ কিন্তু দরকারি কথা, অনেকক্ষণ ধরে টয়লেটে বসে অতিরিক্ত চাপ না দেওয়া। আজকাল যে অনেকে টয়লেটে মোবাইল ফোন বা বই নিয়ে যান, সেই অভ্যাসটা ছাড়ার কথাও বলা হয়েছে। হ্যাঁ, এটা অনেকেই করেন। এই পরিবর্তনগুলো শুধু চিকিৎসার সঙ্গে করলে উপকার হয় তাই নয়, বরং এই ধরনের সমস্যা যাতে না হয়, মানে প্রতিরোধের জন্য খুব জরুরি। সূত্রগুলোতে এমনই বলা হয়েছে। তাহলে আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম সেটা হলো পাইলস, ফিস্টুলা আর ফিশার তিনটে মলদ্বার অঞ্চলের সমস্যা ঠিকই, কিন্তু এদের আসল চরিত্রটা একদম আলাদা। পাইলস হল রক্তনালীর ফোলা, যার প্রধান লক্ষণ রক্তপাত আর ফোলা। ফিস্টুলা হল একটা অস্বাভাবিক রাস্তা বা নালী যেখান থেকে পুঁজ বা ওই জাতীয় তরল বেরোয়। আর ফিশার হল চামড়ায় একটা ফাটল বা চির, যার মূল বৈশিষ্ট্য হল সাংঘাতিক ব্যথা। একদম ঠিক। ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। একদম। এই জ্ঞানটা সাধারণ মানুষের জন্য খুব দরকারি আমি মনে করি।
নিজের শরীরের লক্ষণগুলো যদি একটু বুঝতে পারা যায় তাহলে লজ্জায় বা ভয়ে রোগ পুষে না রেখে ঠিক সময়ে সঠিক ডাক্তারের কাছে যাওয়া যায়। সূত্রগুলো থেকে পাওয়া এই যে তুলনামূলক ছবিটা, এটা সেই সচেতনতা তৈরিতে খুব সাহায্য করতে পারে। যদি আমরা এটাকে আরেকটু বড় করে দেখি তাহলে বলতে হয় নিজের শরীরটাকে জানা, তার সংকেতগুলো বুঝতে পারা, এটাই তো ভালো থাকার প্রথম ধাপ। ঠিক। এটা শুধু তাড়াতাড়ি সেরে ওঠার জন্যই নয়, ভবিষ্যতের রোগ আটকানোর জন্য খুব গুরুত্বপূর্ণ। একদম ঠিক বলেছেন। আজকের আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনার বিষয় রেখে যাই। আমরা দেখলাম সূত্রগুলো অনুযায়ী কোষ্ঠকাঠিন্যের মতো জীবনযাত্রার সমস্যাগুলো পাইলস এবং ফিশারের মতো একাধিক রোগের সাথে সরাসরি যুক্ত। সূত্রগুলোতে আঁশযুক্ত খাবার খাওয়া, পর্যাপ্ত জলপান করা, ব্যায়াম করা, এই সবগুলোর কথাই বলা হয়েছে। ভাবনার বিষয় হল, এই পরিবর্তনগুলোর মধ্যে কোনো একটা কি অন্যগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? মানে শুধু ফাইবার খেলেই কি চলবে, নাকি সার্বিক প্রতিরোধের জন্য এই সবগুলো অভ্যাসই সমানভাবে জরুরি? এটা নিয়ে নিজেরা একটু ভেবে দেখতে পারেন।